বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। স্বাভাবিকভাবে 9-10-এর জিওগ্রাফি SLST 2 যেটা আমাদের, সেটার পরীক্ষা হলো। তো প্রশ্ন অনেকে বলছে খুবই সহজ হয়েছে, তো অনেকে বলছে যে না 10টা মতো কোশ্চেন কঠিন হয়েছে, বাদ বাকি কোশ্চেন খুবই সহজ। কিন্তু যত সমস্যা আমার মনে হয় এই সহজ কোশ্চেনগুলোর মধ্যেই থাকে, কারণ প্রশ্নগুলো অনেকটা দেখতে একরকম হলেও অনেকেই অনেক রকমভাবে ভুল করবে বলে মনে হয়েছে আমার প্রশ্নটা দেখে, এবং যেটাই কিন্তু চাকরি পরীক্ষায় খুব ভাইটাল। তো যাই হোক, আমরা প্রশ্নগুলো একটু পড়াশুনো করেছি এবং সেইভাবে একটু পড়াশুনো করেই তোমাদের সামনে উত্তরগুলো তুলে ধরছি সম্পূর্ণ তথ্যভিত্তিকভাবে। তো উত্তরগুলো শেয়ার করি। প্রথম প্রশ্ন যেটা এসেছিল, দেখো, ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মোনেক্স সম্বলিত হয় কত সালে? তো অ্যাকচুয়ালি মোনেক্স যেটা, সেটা কিন্তু তোমার 1973-এ শুরু হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে 1978 থেকে 1979 সাল। এখানে শুধু ভারত আর সোভিয়েত বিজ্ঞানীরা ছিল না, তার সঙ্গে আরও ছিল কিন্তু, অর্থাৎ সব মিলিয়ে এখানে তোমাদের যেটা অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে 1979 সাল। কারণ অ্যাকচুয়ালি কোন সালে প্রচেষ্টায় এটা হয়েছিল, 78 থেকে 79 সালের মধ্যে। যেহেতু 79 সালটা রয়েছে সেহেতু উত্তরটা 79 কিন্তু দিতে হবে। নেক্সট প্রশ্ন চলে যায়, ঢালের ওপর অবস্থিত দেওয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল? প্রশ্নটা কিন্তু বুঝতে হবে। প্রশ্নটা কি বলছে দেখো, ঢালের ওপর অবস্থিত দেওয়াল হেলে পড়া, একটা ঢাল আছে, সেই ঢালের ওপরে একটা দেওয়াল হেলে পড়েছে, এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় হচ্ছে, যেহেতু ঢালের ওপর থেকে আসে সেহেতু কিন্তু এটা ল্যান্ড ফ্লো হবে না। ল্যান্ড ফ্লোটা হচ্ছে খাড়া ঢালের ওপর দিয়ে আসবে, মাঝখানে গ্যাপ থেকে যাবে। পয়েন্ট টু বি নোটেড। কর্দম প্রবাহ ঢালের ওপরে হেলে পড়ে থাকবে না, সে এগিয়ে যাবে। প্রস্তর পতন টপল হবে, উপর থেকে নিচের দিকে টপ টপ করে যাবে। থাকলো যেটা, সেটা হচ্ছে মৃত্তিকা বিসর্পণ, অর্থাৎ উত্তর হবে কিন্তু মৃত্তিকা বিসর্পণ। খুব টেকনিক্যালি কিন্তু প্রশ্ন, এগুলো বুঝতে হবে, শুধুমাত্র উত্তর করে দিলে কিন্তু হবে না। নেক্সট প্রশ্নে চলে যায়। পৃথিবীর ভূত্বকের উপরিভাগ মূলত গঠিত হয়েছে, এটা আমরা সবাই জানি, যে সিয়াল অর্থাৎ সিলিকন এবং অ্যালুমিনিয়াম দিয়ে, এটা নিয়ে আর কোনো সংশয় নেই। তারপরে 4 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। অনেকের প্রশ্ন সেট আলাদা থাকতে পারে, একটু মিলিয়ে নেবে। জাপান উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণবাদটি কি? এটাও খুবই ওপেন কোশ্চেন, টাইফুন। পরবর্তী প্রশ্নটা কিন্তু খুব ডেঞ্জারাস। এগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল জাত ধানের জাত নয়? পয়েন্ট টু বি নোটেড, নয় কোনটি? তো স্বর্ণ তো ধান, জয়া ধান, IR-20 ধান, সোনালিকা কিন্তু গম। তাহলে উত্তরটা কি হবে? ডি দাগ। তারপরে চলে আসো, আচ্ছা, 6 দাগের প্রশ্ন। কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেছেন? দেখো, এই জায়গাটাও কিন্তু উত্তর হচ্ছে অধ্যাপক হাবার্টসন, এটা ঠিক আছে। তারপরের প্রশ্নে চলে আসি। সমুদ্র জলের লবণতার প্রধান উৎস কি? মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ, এটাই কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। তারপরের প্রশ্নে আমরা চলে আসি। 7 দাগ হলো। 8 দাগের প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার, এটা আমার না বললেই বেটার হয়। আচ্ছা, তারপরে চলে আসো 9 দাগের প্রশ্ন। স্বল্প লবণতা সাধারণত দেখা যায় কোথায়? এখানে নদীর মোহনাতেই উত্তর হবে, কারণ আরগুলোতে দেখার মতো নয়, সব বেশি থাকবে। 10 দাগের প্রশ্নে চলে আসলাম। নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার কোথায়? নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার, এখানেও তাই, পর্বত যা দিয়েছে তাতে করে সমুদ্র সমতলের নিকটে, এটাই হবে উত্তর। আচ্ছা, 11 দাগের প্রশ্নে চলে আসি। নিম্নলিখিতের মধ্যে প্রচলিত শক্তির উৎস নয়, উত্তর হবে তোমার সোলার পাওয়ার, সৌরশক্তি। তারপরে চলে আসো পরের কোশ্চেন। মহাদেশীয় উপকূল ও মহিডালের মধ্যবর্তী অঞ্চলকে মহিষোপান বলা হয়, এটা নিয়েও সংশয় নেই। আচ্ছা, ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? ইন্দোনেশিয়ায় তোমার লাদাং নামে পরিচিত স্থানান্তর কৃষি, ঠিক আছে। 1 মিনিট, ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি, তাই তো? হ্যাঁ, এটাই সঠিক উত্তর, যেটা হচ্ছে লাদাং নামে পরিচিত ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি। পরবর্তী প্রশ্ন, সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্যে লিঙ্গানুপাতের দিক থেকে ভারতবর্ষ শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে? এটা যথারীতি কেরালা। তারপরের প্রশ্ন, ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোন প্রদেশগুলির মধ্যে আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি? ওটা হচ্ছে তোমার মধ্যপ্রদেশ হবে, ঠিক আছে, অর্থাৎ উত্তর এ দাগ। তারপরের প্রশ্নে চলে আসি। ইলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায়? এলুভিয়েশন থেকে ইলুভিয়েশন, অর্থাৎ বি স্তরে। তারপরের প্রশ্ন চলে আসি। ভারতের কোন অঞ্চলে বছরের 2 ঋতুতে বৃষ্টিপাত হয়? উত্তর হচ্ছে তামিলনাড়ু উপকূল। তারপরের কোশ্চেন, বহির্মুখী, এই প্রশ্নটা কিন্তু অনেকেই তালমাটাল করে দিয়েছে।
আচ্ছা, পরের প্রশ্ন চলে আসি, বহির্মুখী প্রব্রজন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না। উৎস অঞ্চলে কোন প্রভাব দেখা যায় না? তাহলে উৎস অঞ্চলে এইটা আর এইটা হচ্ছে উৎস অঞ্চল। তাহলে উৎস অঞ্চলে দক্ষ শ্রমিকের অভাব দেখা যায়, জনঘনত্ব হ্রাস পায়, তীব্র বেকার সমস্যা দেখা যায়। এই তিনটেই কি ঠিক? না। উৎসস্থলের নিকট অর্থনৈতিক উন্নয়ন ঘটে, কারণ উৎসস্থল মানে যেখানে যাচ্ছে সেটাই কিন্তু উৎস, কোথায় যাচ্ছে এটা কিন্তু বুঝতে হবে। তারপরের প্রশ্ন চলে আসি, এর মধ্যে ভারতের কোন নদীটি পূর্ব বাহিনী নয়? নর্মদা তাপ্তি হচ্ছে তোমার পশ্চিম বাহিনী, তো উত্তর স্বাভাবিকভাবে তাপ্তি। পরবর্তী প্রশ্ন চলে আসি, উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয়, কোন কারণে? দীর্ঘরাত্রি, শান্ত আবহাওয়া, ভূপৃষ্ঠ, উপরের সবগুলি উত্তর হবে। 21 দাগের প্রশ্ন, কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধের বায়ু প্রবাহের দিক পেছন করে? পেছন মানে 22 বলোটা দেখার দরকার নেই। তারপরে তোমার চলে আসবে 21 করলাম, 22-এর প্রশ্নটা চলে আসি, সাভানা অঞ্চলের পশুপালক যাযাবরের একটি গোষ্ঠীকে কি বলা হয়? মেসাই বলা হয়, মাসাই। ঠিক আছে, এটাই উত্তর হবে। পরের কোশ্চেনে চলে আসি, সর্বাধিক শিলাগুলির মধ্যে কোনটির কাঠিন্যের মাত্রা সর্বাধিক? সব থেকে বেশি কাঠিন্য হচ্ছে কোয়ার্টজাইটের, উত্তর হচ্ছে সি দাগ হবে, কোয়ার্টজাইট হচ্ছে সব থেকে কাঠিন্য বেশি। তারপরে চলে আসো, থার্মোক্লাইন হলো এমন একটা স্তর যেখানে কি হবে? টেম্পারেচার চেঞ্জ র্যাপিডলি উইথ ডেপথ, অর্থাৎ গভীরতার সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন ঘটবে। আচ্ছা, তারপরে চলে আসো, পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে কোথায়? কার্ডামাম হিলে, অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ। তারপরে 26 দাগ, শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে কি বলা হয়? শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে জেরোফাইট বলা হয়, এটা আর বেশি কঠিন নয়। এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে? ক্লাস্ট্রিডিয়াম, সি দাগ। তারপরে চলে আসো 28 দাগের প্রশ্নে চলে যায়, উদাহরণগুলো কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ? মৃত আগ্নেয়গিরি হচ্ছে নারকন্ডাম। তারপরে সমুদ্র স্রোতের মনে শীতল সমুদ্র স্রোত, শীতল হচ্ছে হামবোল্ট। তারপরে চলে যাও, কর্ণাটকের শিমগো জেলায় প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? এটার উত্তর হচ্ছে ম্যাঙ্গানিজ। ঠিক আছে, এটার উত্তর 30 দাগ, ঠিক আছে, এ দাগ। 31-এ চলে আসো, নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে অভিক্ষেপ তল মধ্য অক্ষাংশ স্পর্শ করে? মধ্য অক্ষাংশ স্পর্শ করে তোমার হচ্ছে কনিক্যাল প্রজেকশন, সিম্পল কনিক্যাল প্রজেকশন, তার মানে সাধারণ সাংখ্য অভিক্ষেপ। তারপরে চলে আসো, কোন প্রকার পাঁচসীমান্ত মহাসাগরীয় শৈলশিরা গঠিত? ওটা তোমার মহাসাগরীয় শৈলশিরা তোমার হবে মহাসাগরীয় শৈলশিরা, তাই তো? পাঁচসীমান্তে মহাসাগরীয় শৈলশিরা মানে অভিসারিত তো হবেই না, দুটো উপরে উঠে যাবে, তাহলে প্রতিসারী হবে, তাহলে উত্তর হবে বি দাগ, ঠিকই আছে। তারপরে চলে আসো, কোন দেশগুলির মধ্যে কোনটিতে নাশপতি আকৃতি দেখা যায়? এইটা কিন্তু নরওয়ে না, নাশপতি আকৃতি পিরামিড নাইজেরিয়াতে হবে উত্তর, ঠিক আছে। তারপরে চলে আসবো 34 দাগের প্রশ্ন, একটি নির্দিষ্ট অঞ্চলে মানব জীবনের অনুপাতকে কাম্য জনসংখ্যা। 35 দাগে মূল স্কেলের ক্ষুদ্রতম ভার্নিয়ার স্কেলের হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বলবে মনে হচ্ছে। 35 দাগের প্রশ্ন তো না, ওটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলা হয়? এটাকে বলতে হবে ভার্নিয়ার ধ্রুবকই বলতে হবে, ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটাকে বলছে, কনস্ট্যান্ট, এই তো ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়েছে অপশান ইংরেজিতে সি, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তারপরে চলে আসো, একটি দেশের জনঘনত্ব মানচিত্রে উপস্থাপন করার জন্য কোন প্রকার কার্টোগ্রাম? ক্লোরোপ্লেথ, এটার থেকে আর বিকল্প কিছু নেই। আচ্ছা, তারপরে চলে আসো 37 দাগের প্রশ্ন, বাস্তুতন্ত্র কথাটা প্রথম কে প্রচলন করেন? এটা তো ট্রান্সলে। 38 দাগের প্রশ্ন, লোহাকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবচেয়ে বেশি কোনের? ম্যাগনেটাইট। আচ্ছা, কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে, এইটা কিন্তু টেকনিক্যাল কোশ্চেন হয়েছে, এটার উত্তর হচ্ছে রাসায়নিক শিল্প কাঁচামালের নিকটে গড়ে ওঠে, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসো 40 দাগের প্রশ্ন, পৃথিবীতে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? এটা মেসোস্ফিয়ার। আচ্ছা, অনূর্ধ্ব ও ততূর্ধ্ব প্রকৃতির ওজাইবের ছেদবিন্দু মানকে কি বলা হয়? কি বলা হয়? মিডিয়ান বলা হবে। মিডিয়ান কোথায়? মধ্যমা বলবে। আচ্ছা, তারপরে কোশ্চেনে চলে আসি, মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে এনপিকে, এনপিকে এর মধ্যে কি আছে? ফসফরাস, তাহলে উত্তর ফসফরাস। আচ্ছা, তারপরে চলে আসো, উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনাপাথরের ওপর কোন প্রকার কার্বনেশন? অঙ্গারযোজন।
তারপর হচ্ছে ভূমিরূপ হলো ভূমি গঠন প্রক্রিয়া এবং পর্যায়ের সমন্বিত, ডেভিসের উক্তি। তারপরে কোশ্চেন চলে যায়, ভূমিরূপগুলোর মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত? উদবঙ্গে শৈলশিরা, মানে তোমার যেটা বৈপরীত্য ভূমিরূপে দেখা যায়। আচ্ছা, তারপরে চলে আসবো, নিকবিন্দুর উৎস কোথায় হয়? বহুচক্রিকা নদী উপত্যকাই হবে, কারণ নদীগুলো স্টেপে স্টেপে আসলে সেই প্রত্যেকটা স্টেপে নিকবিন্দুর সৃষ্টি হয়। তারপরে চলে আসো, পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক? কেন্দ্রমণ্ডলের সবচেয়ে বেশি। ভারতবর্ষ গম চাষের প্রগাঢ়তা সবচেয়ে বেশি কোন রাজ্যে? সবচেয়ে বেশি পাঞ্জাবেই হবে। তারপরে একটি পাইগ্রাফের উৎপন্ন কোণ মাঝখানে কত হবে? 360 ডিগ্রি। তারপরে চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা, এই প্রশ্নটা টেকনিক্যাল কোশ্চেন, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কিন্তু আফগানিস্তান, এটা কিন্তু ভাইটাল কোশ্চেন, যেখানে 2.8% পার ইয়ার। আচ্ছা, তারপরে চলে আসো 51 দাগের প্রশ্ন, উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি মৎস্য বন্দর কোনটি? এক্ষেত্রে তোমার উত্তর হবে নিউপোর্ট, ঠিক আছে, নিউপোর্ট অর্থাৎ বিদাগ। তারপরে দিকে চলে আসো, তৈগা বায়োমে কোন বৃক্ষ দেখা যায়? তৈগা বায়োমে স্প্রুস দেখা যায়। তারপরে পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়? সর্বাধিক জনঘনত্ব পৃথিবীর এশিয়া। আচ্ছা, তারপরে তাপ বিদ্যুৎ উৎপাদনে জল বিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপন কেন? কারণ যা দিয়েছে তাতে করে এই দ্বিদাগেরটাই হবে, কারণ ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না, আর বাদ বাকিগুলো একটু অন্যরকম টাইপসের, দেওয়ার মতো না। আচ্ছা, তো 55 দাগের প্রশ্নে আমরা চলে আসি। 55 দাগের প্রশ্নে কি বলছে? কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে। কোন মাটি গড়ে ওঠে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে? কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে পেডোক্যাল মাটি গড়ে ওঠে। তারপরে কোশ্চেন, রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়ি কী নামে পরিচিত? এই প্রশ্নটা কিন্তু একটু টার্নিং প্রশ্ন, শুধু উল্টোপাল্টা করে লিখলেই হবে না, এখানে বারখান হবে সঞ্চয় কার্যের ফলে গঠিত, কারণ দিরিয়ান হচ্ছে চলমান বালিয়াড়ি, সিপ হচ্ছে বারখানটা কেটে যাবে, ক্ষয়প্রাপ্ত হবে, আর ইয়ারডাং তো কথাই নেই। আচ্ছা, তারপরে কোশ্চেন, বাস্তুতন্ত্রের একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে, যেটা হচ্ছে 10% ল লিন্ডেম্যানের। তারপরে ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন? এটা কিন্তু 2002 সালে হবে জৈবিক বৈচিত্র্য আইন, ঠিক আছে, 2-3, তো 2002 সালে হবে এখানে উত্তর। তাহলে হচ্ছে কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা যায়? এখানে যা আছে তাতে হচ্ছে ভার্নিয়ার স্কেল, সরি এখানে যা